সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর পারভেজ করিম আব্বাসী। পারভেজ, আপনাকে স্বাগত। ধন্যবাদ মতি ভাই। শিরোনাম দেখে নিচ্ছি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে রাজনৈতিক হত্যা বাড়ছে, খালেদা জিয়া সংকটাপন্ন। ইত্তেফাক, আমদানি রপ্তানিতে ভাটা, জোয়ার, ঘুষ বাণিজ্যে 16 মাসের মধ্যে 6 মাসই পাঠদান বন্ধ করে আন্দোলনে শিক্ষকরা। গণজীবন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন, উদ্বিগ্ন বিএনপি, $3 মিলিয়ন লুটের পায়তারা। কালের কণ্ঠ, চিকিৎসা বিলম্বে অর্থ জীবন ক্ষয়, এবার নির্বাচনে ফ্যাক্টর নারী ও হিন্দু ভোটার। আমার দেশ চট্টগ্রাম বন্দর চালাবে বিদেশিরা, কমিশন যাবে শেখ পরিবারে। প্রবর্তক সংঘের দখলে বন বিভাগের 1,500 কোটি টাকার জমি। কালবেলা ধানের শীষের গণজোয়ার, বিএনপির টার্গেট 1.5 বছরে মোবাইল ডাটার দাম 50% পর্যন্ত বৃদ্ধি। দেশ রূপান্তর বাধ্য করে সাধ্য নেই, গ্রামের আওয়ামী লীগ সক্রিয় টেলিগ্রামে। সময়ের আলো, বিদেশি সুটকির দখলে বাজার, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। খবরের কাগজ, মাটির নিচে জমাট শক্তি বিস্ফোরণের সংখ্যা, যোগ্য এজেন্সির তালিকায় গোঁজামিল। ইনকিলাব তারেকের দেশে ফেরার অপেক্ষা, জোট গঠনের দলগুলো টানাপোড়েনের অভ্যন্তর ও মতানৈক্য। সংগ্রাম, নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান। ডাইনামিক লিডার ডক্টর শফিকুর রহমান। আলোকিত বাংলাদেশ, ঘামের দাম পাচ্ছেন না কৃষক, শূন্য হচ্ছে ভোক্তার পকেট, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। করতোয়া, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়, আরেকটি ফাটল রেখার সন্ধানে দেশে 6 মাত্রায় ভূমিকম্পের শঙ্কা। শিরোনাম যা দেখলাম, আজকে শিরোনামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার শারীরিক অবস্থা সংকটাপন্ন, বিএনপির তরফেই বলা হয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন। জি, আপনি কীভাবে দেখছেন? দেখুন, আমি বাংলাদেশের সাধারণ মানুষের মতো ওনার দ্রুত এখানে সুস্থতা এবং আরোগ্য কামনা করি। আল্লাহ ওনাকে হায়াতে শিফা দান করুক। এবং এটা তো সত্যি কথা, বিএনপি যে আপনি বলেন মোরাল লিডারশিপ, এখন আপনি বিএনপি পন্থী হতে হবে এমন কিছু না। এবং অনেকে এখন এই বিসমিল্লাতে বলাতে অনেকে হয়তো বলবে তাহলে ভদ্রলোক করছে বিএনপির জন্য করছে, এটা না। আমাদের দেশের রাজনৈতিক শিষ্টাচারটা চলে গেছে। কিন্তু এটা তো ঠিক যে 2009-এর পরে 2010 থেকে 2024 অগস্ট পর্যন্ত সবচেয়ে বেশি নিপীড়ন, দমন যে দুটি দলকে করা হচ্ছে, এক হচ্ছে বিএনপি ও একটা হচ্ছে জামায়াতে ইসলামী, এবং এটা রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে। কিন্তু এটা হিসাবে এই দমন পীড়নটা করা হচ্ছে যে বিভিন্ন আইডিওলজিটিকে মিসইউজ করে। যাই হোক, ওটা ওই আলাপে আবার পরে আসবো কোনো এক সময়। কিন্তু খালেদা জিয়ার, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চরিত্র হনন করা, ওনার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা, পার্লামেন্টে বসে উল্টাপাল্টা এখানে আওয়ামী লীগের প্রাক্তন সাংসদরা এখানে বলা, এগুলা কিন্তু হচ্ছে বাংলাদেশের রাজনীতির মানটাকে নামিয়ে এনেছে। এবং উনি তো এক প্রকারের কিন্তু অনেক বছর ধরে হাউস অ্যারেস্টে ছিলেন। এবং যেটা আমাদের এখানকার ডাক্তার বা বিশেষজ্ঞ যারা বলেছিলেন যে ওনারা কিন্তু এই আপনার ওনার মেডিকেল ট্রিটমেন্টের জন্য, উন্নত চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে যাওয়া অত্যন্ত দরকারি ছিল, কিন্তু বহু বছর কিন্তু ওনাকে বাইরে যেতে দেওয়া হয়নি, আইনি ধানাই পানাই করে। এবং উনি কিন্তু দেখুন এরশাদের পতনের সময় তখন কিন্তু বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী একসাথেই কিন্তু আন্দোলন করেছিল। এবং তার আগে যখন আওয়ামী লীগ প্রেসিডেন্ট এরশাদের সময় যখন ওরা একটা আপোষ করে নির্বাচনে গেছিল, তখন একটি দল যেটা আসলে নির্বাচনে অংশগ্রহণ করে নাই, কারণ আমি খুব ছোট ছিলাম, কিন্তু আমার মনে আছে যত, সেটা ছিল বিএনপি। তো ওনার কিন্তু এক ধরনের কিন্তু একটা আপোষহীন একটা নেতৃত্বের এখানে একটা ধারা আছে। অবশ্যই প্রত্যেকটি এখানে মানুষের চলার পথে ভুল থাকে, রাজনৈতিক মিসক্যালকুলেশন থাকে, কিন্তু আমি বলবো যে এখনও কিন্তু বিএনপিকে প্রতি যদি যারা সমর্থন দেয়, কিছুটা না হলেও অনেক অংশে কিন্তু বেগম খালেদা জিয়ার প্রতি তাদের একটা সফট কর্নার আছে। এবং বাংলাদেশের রাজনীতিতে এখানে উনি কিন্তু এখানে হচ্ছে ওনার যে একটা অবদান, ওনার একটা লাস্টিং একটা লেগেসি আছে, এটা আনডিনায়েবল।
তো সুতরাং ওই অর্থে আমরা বলবো যে উনি যেহেতু এখন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে যে এখন উনি ভুগছেন, আমরা দোয়া করব যে উনি এখানে হচ্ছে শারীরিকভাবে সুস্থতা উনি পান এবং সুস্থ হয়ে যান, এবং আবারও এখানে হচ্ছে যে উনি আবার এখানে বিএনপি এখানে নেতা কর্মীদের সাথে উনি যে এখানে রাজনীতি নেতৃত্ব দিতে পারেন। তো আমার মনে হয় যে এটাতে বোধহয় আমাদের বাংলাদেশের জনসাধারণ বোধহয় একমত। এবং একটা ভালো একটা ট্রেন্ড আছে, আমি এটা না বললেই নয়, কেন ভালোটাকে ভালো বলতে হবে, তো কে কী মনে করলো তা না। একটা যেমন ছিল হচ্ছে লন্ডনে উনি যখন গেছিলেন চিকিৎসার জন্য, তখন হচ্ছে জামাতে যে আমির ডক্টর শফিক উনি যখন গেছিলেন, উনি কিন্তু ওনার সাথে ভিজিট করেছিলেন এবং ওনার কিন্তু সুস্থতার ব্যাপারে কিন্তু এখানে উনি খোঁজ খবর নিয়েছেন। আমি বলবো এটাও একটা ভালো ট্রেন্ড, কেননা এই যে এখানে আমাদের রাজনীতিতে এখন যে এখানে এই অবমূল্যায়ন হয়ে গেছে, রাজনীতিতে তরুণ যে এখানে প্রজন্মের এখানে ভোটাররা যে রাজনীতির ব্যাপারে যে এখানে তরুণ তরুণীরা যে এখানে আগ্রহী না, এটা হচ্ছে অনেক অংশে হচ্ছে যে রাজনীতির যে একটা নোংরা পরিবেশ। তো এই নোংরা পরিবেশটা এখানে পরিষ্কার করার জন্য বা এটাকে পরিবর্তন করার জন্য, গুণগত মান এখানে উন্নয়ন করার জন্য আমার মনে হয় যে আমাদের এখন থেকে সবারই স্পেশালি রাজনীতিবিদদের সচেষ্ট হওয়া উচিত। রাজনীতি শিষ্টাচারের কথা আপনি বলছেন, জি, রাজনীতিতে তো এটার তো অবনতি দেখছি আমরা প্রতিনিয়ত, আরো বেশি। মানে কারণ হচ্ছে অনেকটাই এখানে একটা দলের উপর আমি দোষ দিয়ে লাভ নেই, এর মধ্যে বিগত সরকারের আওয়ামী লীগের যতটা এখানে অবদান আছে, বা তার সাথে সাথে বাকি দলগুলো যেমন হচ্ছে বিএনপি, কিছু অংশে জামায়াতে ইসলামী, সরাসরি না হলেও প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে, এবং এনসিপি, কেউ কিন্তু এখানে পিছিয়ে যায় নাই একজন আরেকজনকে। এবং আমরা দেখেছি হচ্ছে এখন বিশেষত আপনার সোশ্যাল মিডিয়াতে যেটাকে ট্রোলিং করা বা ট্যাগিং করা, বা মহিলা ক্যান্ডিডেট হলে যে কোনো দলের প্রত্যেকটি দল থেকে কিন্তু অভিযোগ হচ্ছে যে তাদের এখানে চরিত্র হনন করা বা স্ল্যান্ডার এখানে ক্রিয়েট করার এখানে চেষ্টা হচ্ছে, অপচেষ্টা হচ্ছে, এবং ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন, ভুল তথ্য পাচার এবং ইচ্ছাকৃতভাবে এখানে হচ্ছে বিকৃত তথ্য এখানে পাচার করে এখানে হচ্ছে যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হনন করার চেষ্টা করছে। এবং রাজনীতিবিদদের একজন আরেকজনের প্রতি আগে যেটা আমরা দেখতাম যে আমার যখন মনে আছে যে 91 থেকে 2001 সাল পর্যন্ত, তখন কিন্তু তবু কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি কিন্তু একজন আরেকজনের প্রতি একটা মিউচুয়াল রেসপেক্ট ছিল, একটা সহনশীলতা ছিল, সহমর্মিতা ছিল। কিন্তু ওইটা কিন্তু তারপর কিন্তু ওইটা কিন্তু একেবারে এখানে আমাদের রাজনীতি এখান থেকে পরিবেশ থেকে বিদায় নিয়েছে। এবং সব জায়গায় হচ্ছে কি পপুলিস্ট যে পলিটিক্স বা মানে জনরঞ্জন যে রাজনীতি করার যেখানে একটা প্রবণতা, চটকদারি এখানে যে প্রবণতা, এবং হচ্ছে যে এবং আমরা যখন দেখছি যে বিদেশে যখন দেখি যেখানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ভারতের বা খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন রাজনীতি শিষ্টাচার বহির্ভূত যখন কাজ করেন, তখন যখন হচ্ছে ওনাদের জনপ্রিয়তা বেড়ে যায় সাময়িকভাবে, এখান থেকে আমরা কিন্তু রং এক্সাম্পলসগুলো নিচ্ছি। কিন্তু এতে যেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক হানাহানি বাড়ছে, রাজনৈতিক মানে কোন্দল বাড়ছে, এবং আমাদের যে এখানে যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মর যে তরুণীরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে তারাই নেতৃত্ব দিয়েছিল এখানে অগস্ট 2024-এর যে গণ উত্থান গণবিপ্লব যেভাবে বলেন, তাদের প্রতি কিন্তু প্রাতিষ্ঠানিক রাজনীতির প্রতি তাদের কিন্তু যে আশা আকাঙ্ক্ষা ওটা কিন্তু কমে যাচ্ছে। এবং জেনজি এখানে কিন্তু জেনজি থেকে যে প্রাতিষ্ঠানিক যে রাজনীতিবিদরা যে ওদের কাছ থেকে যে মানে মাইলের পর মাইল যে ওদের দূরত্ব সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু আমাদের মনে হয় না যে আমাদের রাজনৈতিক দলগুলো এখনো বুঝতে পারছে বা অনুধাবন করতে পারছে। অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনামে যে রাজনৈতিক হত্যা বাড়ছে, তো ওই রিপোর্টে দেখা যাচ্ছে যে 14 মাসে 120 জন মারা গেছেন। তো এর পাশাপাশি আবার থামানো যাচ্ছে না গণপিটুনি, এই দুটা মিলে যদি আপনি একটা আলোচনা করেন। দেখুন, এটা তো আমরা অনেক দিন ধরেই বলছি, এবং আমি আবারও বলবো, দিস ইজ আ ইনডাইটমেন্ট অফ দ্য স্টেট অফ গভর্নেন্স নাও। মানে আমাদের শাসনের যে এখানে ব্যর্থতা, অন্তর্বর্তীকালীন সরকারের শাসন একটা সুশাসন দেওয়ার এখানে যেখানে একটা চেষ্টাটা, এটা যে এটা সার্থক হয় নাই, এটাই হচ্ছে একটা দৃষ্টান্ত। কেননা দেখুন, বহুবার বলেছি, বলতে বলতে এখন আমার নিজের বুলি নিজেই মুখস্থ হয়ে গেছে, আইন শৃঙ্খলার অবস্থার এখানে সন্তোষজনক এখানে উন্নতি হয় নাই। এবং তার সাথে সাথে হচ্ছে যে
আমরা দেখেছি কিছু কিছু আমাদের এই ইনসিডেন্ট এখানে রিপোর্ট করা হয়েছে নিউজ পেপারে, সোশ্যাল মিডিয়াতে আগে আসে, এবং হচ্ছে তারপর হচ্ছে বেশ কিছু ক্রেডিবল নিউজ চ্যানেল যেখানে এখানে করেছে যে এখন আবার সেই হচ্ছে পুলিশ বাহিনীর কিছু আমি কর্মকর্তা দেখছি সেই আগের পুরানো শাসন আমলের মতো এখানে একই চালে হচ্ছে রাতের বেলায় এখানে ওয়ারেন্ট ছাড়া বা ওখানে ওয়ারেন্ট না ডিসক্লোজ করে এখানে মানুষের বাসায় গিয়ে এখানে, এবং এটা হচ্ছে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, তাদের বাসায় গিয়ে হচ্ছে তাদেরকে হয়রানি করছে, যে তাদের নামে মামলা আছে। তো এই যে ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার অভাব, এবং হচ্ছে যে এই যে মব ভায়োলেন্সটা যেখানে হচ্ছে, আমি প্রথম থেকেই বলেছিলাম প্রথম 1 মাস মব ভায়োলেন্স বোঝা যায় যে সরকার এখন হচ্ছে যে সরকারের যন্ত্রগুলোর উপরে ওরা হয়তো বা এখানে পুরোপুরি এটা লাগামে আসতে পারে নাই, তো 15 থেকে 16 মাস হয়ে গেল, যেটার জন্য ওরা ওয়াদাবদ্ধ ছিল অন্তর্বর্তীকালীন সরকার, যে একটা হচ্ছে যে একটা টাইমলি এবং হচ্ছে একটা ফ্রি এবং হচ্ছে ভায়োলেন্স ফ্রি এখানে একটা নির্বাচন দিবে। তো ওটার তো আপনার ন্যূনতম যে এখানে যে শর্তগুলো এগুলো তো পূরণ হচ্ছে না, এবং রাজনৈতিক হানাহানি আপনি তো কথা বাদ দেন, মব ভায়োলেন্সে আমরা দেখছি। এবং মব ভায়োলেন্সে কি হচ্ছে যে, এবং হচ্ছে প্রথমে হচ্ছে যে আমরা দেখলাম হচ্ছে আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভাঙা, তারপর আস্তে আস্তে দেখেন ভায়োলেন্সে কি আওয়ামী লীগের সমর্থকদের উপর এখানে চড়াও হওয়া, তারপর আমরা কি দেখলাম কি একটা গোষ্ঠী, কারা এটা এখনও এস্টাবলিশ হয় নাই, যে কিছু মন্দিরের উপর আক্রমণ করা। তাও আমি বলবো যে আমি সরকারকে সাধুবাদ দিব এবং এই দেশের সাধারণ মানুষকে সাধুবাদ দিব যে আমাদের দেশের লোকদের ধর্মীয় সহিষ্ণুতা আছে, যে এই অপচেষ্টাটা রুখে যাওয়া গেছে। এবং ভারতের মিডিয়া যে অপতৎপরতা, এটার জবাব হিসাবে দেশে মোটামুটি, আমি বলবো মোটামুটি কিন্তু ধর্মীয় এখানে সহিষ্ণুতা প্রমাণ দিয়েছে, এবং আমরা এখানে রিলিজিয়াস ভায়োলেন্সটা ওইভাবে দেখি নাই। কিন্তু তারপরে যেটা হলো চতুর্থ ধাপে এটা দেখলাম হচ্ছে যে মাজার ভাঙা, তারপর দেখলাম কি বাউল এখানে হচ্ছে গায়িকাদের উপরে হচ্ছে অত্যাচার করা, গ্রাম বাংলায় আমরা শুনছি হচ্ছে এখানে যে গান বাজনা যে আসরগুলো যেগুলো শীতের সময় হতো সেগুলোকে এখন হচ্ছে যে আনইসলামিক বলে ট্যাগ করা। দেখুন ইসলাম তো হচ্ছে প্রত্যেকটি মানুষের এখানে হচ্ছে যারা মুসলমান আমরা ধর্মাবলম্বী, আমরা ইসলাম ধর্মের প্রতি আমাদের একটা সম্মান আছে, এটা আমার বিশ্বাস আছে, আকীদা আছে। কিন্তু যখন একটা জনগণ যখন হচ্ছে আমরা বলছি তৌহিদি জনতার নাম করে, তৌহিদ তো হচ্ছে ইসলামের একটা অংশ এবং উই শুড বি অল প্রাউড অফ ইট, যদি আমি মুসলমান হিসেবে নিজেকে বিশ্বাস করি। কিন্তু ওটাকে দিয়ে তৌহিদি জনতা বলে আমি যখন মাইন্ডলেস ভায়োলেন্স করছি, আমি তখন দেশে কি হচ্ছে, আমার আইন শৃঙ্খলা এখানে অবস্থাতে অবনতি হচ্ছে। 2 হচ্ছে যে দেশে এখানে হচ্ছে যে দেশে এক ধরনের একটা আতঙ্ক, একটা আশঙ্কা বাড়ছে। এবং 3, এটা আমি সবসময় এখানে বলি যে আপনারা যদি বাংলাদেশের ভালো চান, বাংলাদেশের স্বার্থের জন্য কাজ করেন, তাহলে আপনারা তো নিশ্চয়ই জানবেন যে বিদেশে বলতে আমি বলেই দিচ্ছি, ভারতীয় মিডিয়াতে অনেকগুলো মিডিয়া হাউস আছে যারা অতি তৎপর যে বাংলাদেশের ব্যাপারে নানান ধরনের অপপ্রচারে ওরা লিপ্ত আছে। এটা তো আমরা করে অনস্বীকার্য, এবং এটা এখানে পুরোপুরি হচ্ছে যে ডিসইনফরমেশন করছে। আপনারা কেন তাদের হাতে রসদ তুলে দিচ্ছেন? আগের সরকারের বেশ কিছু এখানে নেতা নেতৃবৃন্দ বাইরে আছে যারা এখন এইগুলোকে নিয়ে এখন আমেরিকান সেনেটরদের কাছে গিয়ে এখানে লবিং করছে। আপনি কেন এখানে আপনি দেখাচ্ছেন যে এখানে আমাদের এই সংখ্যালঘু এখানে যে আমাদের যে জনসংখ্যা আছে, বা আপনি মনে করেন বিভিন্ন মতাবলম্বী লোক যারা আছে তাদের সাথে তারা হচ্ছে এক ধরনের একটা চাপে আছে। এটাতে দেশের কি লাভ হচ্ছে? এটা বৈদেশিক বিনিয়োগ সরে যাচ্ছে, এবং এখানে এমনকি দেশি ব্যবসায়ীরা এখানে শঙ্কিত হচ্ছে। এবং তারপরে এখানে দেখা যাচ্ছে এটা একটা ফলস একটা ন্যারেটিভ দেওয়া হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে এটা অসহিষ্ণুতার দেশ। এটা তো এই দেশটা না। যারা এখানে বাংলাদেশে আসছে, কিছুদিন আগে বিগত একটা বড় কনফারেন্সে অনেকে এসে এখানে বিদেশ থেকে অনেকে পশ্চিমা ইউরোপ থেকে অনেক আমাদের বন্ধুরা আসছিল, তো ডেলিগেটস হিসাবে, স্পিকার হিসাবে। তো ওরা সবাই বলছিল হচ্ছে যে আমরা তো বাংলাদেশে যাচ্ছিলাম, আমাকে আমার মা মানা করেছে, আমাকে আমার বোন মানা করেছে, আমাকে আমার বউ মানা করেছে, আমরা তো দেখছি বাংলাদেশ তো অত্যন্ত শান্ত। আপনি দেখুন, আপনি কিন্তু একটা ক্যাম্পেইন আছে। তো আমি যখন জানি আমাকে পদে পদে সব বিশ্বের এখানে আন্তর্জাতিক এখানে মিডিয়ার সামনে আমার নিয়ে একটা অপপ্রচারের একটা অপতৎপরতা চলছে, আমি কেন এটাতে রসদ যোগাবো? এবং হ্যাঁ, সরকার প্রত্যেকটা বার আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেকবার এটা এখানে প্রতিবাদ করেছে, প্রত্যেকবার এটা নিন্দা করেছে। এটা না বললে সত্যি এটা সত্যের অপলাপ হবে। কিন্তু বারবার একটা গোষ্ঠী কেন এই সাহসটা পাচ্ছে?
কে ওদেরকে ইন্ধন যোগাচ্ছে? আজকেও তো দেখছি হচ্ছে, মানে গতকালে দেখছি শাহবাগে এখানে হচ্ছে যে বাউলদের উপর এখানে যে এখানে অত্যাচার করা হচ্ছে, এটা প্রতিবাদ করা হচ্ছে জুলাই মঞ্চের নামে এখানে একটা সংস্থা এখানে আসে এবং তাদের মধ্যে এখানে সংঘর্ষ হয়েছে। নির্বাচনটা যত সামনে আসছে তখন এগুলা কি স্পন্টেনিয়াস ভায়োলেন্স হচ্ছে নাকি এগুলো ইঞ্জিনিয়ার্ড ভায়োলেন্স হচ্ছে? আপনি কি দেখছেন? আমি এটা দেখছি যে আমি এখন আমার হাতে তথ্য নেই, আমি কিন্তু অ্যানালিস্ট হিসেবে আমি বলবো এটা। যারা অনেকে আছেন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলেন, তারা কিভাবে বলেন তারা জানেন, আমি জানি না, কিন্তু আমি আপনাকে বলবো যে এতটুকু বলছি, আমার হাতে যতটুকু এখানে আমার যে এখানে যে ডেটাটা আছে, যে অ্যানালাইসিস করে দেখছি, সামনে যে নির্বাচন করার জন্য যে পরিবেশ, সেই পরিবেশে যে এখানে আইন শৃঙ্খলা যে এখানে সন্তোষজনক যে অবস্থা হবে, সেটা কিন্তু এখনো কিন্তু অ্যাচিভ করা যায় নাই। এবং সামনে যদি সরকার যদি কঠোর হস্তে ওরা যদি এখানে নির্বাচনমুখী না হয়, বাকি সব এজেন্ডা শেষ, নির্বাচনমুখী না হয়, আপনি নির্বাচন করার জন্য, হ্যাঁ আমরা দেখেছি এসপির এখানে বদলি হয়েছে তবে ইত্যাদি, এগুলো আমি বলি যদি প্রশাসনিক যদি এখানে তৎপরতা বাড়ে, প্রশাসনিক যদি এখানে হচ্ছে দক্ষতা বাড়ে, এবার তো আবার লটারির মাধ্যমে হয়েছে, লটারির মাধ্যমে, তার মানে দেখাতে যাচ্ছে এটা বায়াস নাই। যদি আমি ধরে রাখি এইভাবে, কিন্তু একটা নতুন জায়গায় যদি এসপি আসে তাহলে কাজ বুঝতে সময় লাগবে, এটাও কিন্তু একটা বিষয়। তো একটা হচ্ছে যে হ্যাঁ, অনেক সময় আমি চিন্তা করতে পারি একজন এসপি একটা এলাকায় বহুত দিন আছে, তার নানান ধরনের হয়তো বা পক্ষপাতিত্ব হতে পারে, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যদি লটারি নিয়ে করা আবার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, যে আপনি নতুন জায়গায় গিয়ে ওটার এখানে হাল হকিকত জেনে ওটার উপর অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে কিন্তু নির্বাচন চলে আসবে। তো দুটোই আছে, প্রোজ অ্যান্ড কনস। আমি আপাতত বেনিফিট অফ দ্য ডাউট দিয়ে দিলাম, কিন্তু আপনাকে কিন্তু সামনে কিন্তু আমরা দেখবো যে রাজনৈতিক সংঘর্ষ আরো বেড়ে যাচ্ছে। এখন গতকালে পেপারে দেখলাম বিএনপি এবং জামাতের কর্মীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে, তো এটা তো আনফরচুনেট। এখন আওয়ামী লীগের এখন হচ্ছে আপাতত হচ্ছে ডিফ্যাক্টো ওটার উপর একটা ব্যান আছে, আওয়ামী লীগ বাদে এখন হচ্ছে দুটো সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং জামায়াতে ইসলামী, এটা হচ্ছে ফ্যাক্ট অন দ্য গ্রাউন্ড। কারণ তাদের মধ্যে যদি এখন সামনে নির্বাচনের সামনে যদি এরকম সংঘর্ষ বাড়তে থাকে, তাহলে দেশের মানুষরা আমরা কি দেখব? আগে ছিল আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ পাল্টাপাল্টি, এখন দেখছি এখন হচ্ছে বিএনপি আর জামায়াতের সংঘর্ষ। মানে পরিবর্তন তো একটা গুণগত পরিবর্তন তো হতে হবে, মানুষের জীবন তো একটা স্বস্তি এখানে পেতে হবে। এবং সবচেয়ে আমার হচ্ছে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, যেটা আমি আপনার আগের প্রোগ্রামগুলো হচ্ছে, বাংলাদেশে এখন 18 কোটি লোক এখন কিন্তু ভূমিকম্পের ঝুঁকিতে আছে। নতুন করে এখানে হচ্ছে ফাটল রেখা দেখা গেছে, 6 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে। আমি ওটাতে আসছি এখানে, আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের এবং এখানে হচ্ছে ভূমিকম্পের এখানে, এবং আমাদের রাজুক নামের যে সংস্থাটা আছে, উইথ অল ডিউ রেসপেক্ট, উনাদেরকে আইদার রাজনৈতিকভাবে তাদেরকে সক্রিয়তা দেওয়া হয় নাই, বা তাদের এখানে হচ্ছে সক্ষমতা নেই, কিন্তু আমাদের যে অপরিকল্পিত নগরায়ণ শুনতে শুনতে ছোটবেলা থেকে বড় হয়ে গেলাম। বাংলাদেশ হচ্ছে, ঢাকা শহর হচ্ছে সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে রাজধানী জনসংখ্যা হিসাবে, 3.2 কোটি জনসংখ্যা এখানে ঢাকা শহরে আছে। এর মধ্যে যদি এখানে একটা 6 মাত্রার যদি আল্লাহ না করে একটা ভূমিকম্প হয়, তাহলে আধা ঢাকা শহর তো ধসে যাবে আপনি। এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন, একটা তো হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ, যেটা এক আল্লাহ ছাড়া বাঁচাতে পারবে না, এটা আপনি যতই সব ধরনের কথা বলেন এখানে। আরেকটা হচ্ছে যে এখানে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে খুব সোজা সাপটা বলে দিচ্ছে বাংলাদেশ পভার্টি অ্যান্ড ইকুইটি অ্যাসেসমেন্টে 2025, যে এখন দারিদ্র সীমানায় হচ্ছে 21%, পুরো জনসংখ্যার 21% হচ্ছে দারিদ্র সীমানার নিচে। এবং আরো খারাপ খবর হচ্ছে যে প্রায় 6 কোটি 20 লাখ লোক হচ্ছে দারিদ্র সীমানার নিচে যাওয়ার ঝুঁকিটা আছে, এবং অর্থনৈতিক বৈষম্য আরো বেড়ে গেছে। তো সুতরাং এগুলো একটাও তো এখানে হচ্ছে সুখকর খবর নাই। কিন্তু এর মধ্যে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট, যে বললেন নির্বাচনমুখী হবে, নির্বাচনের শেষের দিকে তখন কেন হচ্ছে পোর্টগুলো লিজ করার জন্য এত ব্যস্ত হয়ে গেল তারা? আমি কিন্তু আপনার দেখুন, আমি কিন্তু এটা প্রায়োরিটির কথা আমি বলছি না যে এটা হয়তো চিন্তা হতে পারে যে না, সামনে নির্বাচিত সরকারের মধ্যে ওরা হয়তো বা ওই কাজটা হয়তো এফিশিয়েন্টলি করবে না, কিন্তু একটা এমওইউ সাইন করতো, ভালো জিনিসটা যদি করবেন, তো তাহলে এটা কেন এখানে ওনাদেরই বয়ান থেকে আমি উঠিয়ে নিচ্ছি যে এখানে হচ্ছে কনফিডেন্সিয়াল এগ্রিমেন্ট। কনফিডেন্সিয়াল এগ্রিমেন্ট কেন? তাহলে স্বচ্ছতা কোথায়, জবাবদিহিতা কোথায়? আপনার যখন ক্ষমতা 3 মাস বাকি, তাহলে আপনি নির্বাচিত সরকার, সে বিএনপি আসুক, সে জামায়াতে ইসলামী আসুক, ধরে রাখেন তর্কের খাতিরে এনসিপি আসুক,
বিএনপি ও জামায়াতের মধ্যে আমার কাছে মনে হয় রিয়েলিস্টিক এই দুটো দলের মধ্যে একজন আসবে বা একটা কোয়ালিশন হতে পারে। আল্লাহ ভালো জানেন আর বাংলাদেশের জনগণ যা ওনারা ডিসাইড করবে। কিন্তু এর মধ্যে তাহলে এতগুলো যেখানে এমন সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে বোধ বিএনপি এবং জামাতে এখানে হচ্ছে নেতারা এটার ব্যাপারে ওনারা সমালোচনা করেছেন, এটা একটা ভালো জিনিস। তো এটাও যদি আপনি করেন তাহলে আপনি এত কনসেনসাস কমিশন করেছেন, তাহলে বিএনপি জামাত এনসিপি আর বাকি দলগুলোকে নিয়ে আপনারা বলতে যে আমরা এটা নিয়ে আগাতে চাচ্ছি, আমরা অন্তত এমইউটা সাইন করি, তারপর আপনারা এসে করেন। সেটা তো করা হয়নি। তো আপনি এইগুলো এবং আপনি হচ্ছেন যে অ্যাম্বাসেডরিয়াল পোস্টিং দিচ্ছেন, আপনি দেখুন এখানে এটাতে তাহলে এটা এফএনএফ মানুষ বলবে। আপনি যদি ভালো কাজটাও করতে চান ভালো কাজটার ব্যাখ্যা দিন, আমার কোনো সমস্যা নেই, মানুষের সাথে আপনি শেয়ার করেন যাতে হচ্ছে যে আপনার অপপ্রচারে এখানে আপনার শিকার না হন। এবং আপনার ফোকাস যদি হয় হচ্ছে নির্বাচন, তাহলে আপনি এতগুলো জায়গায় কেন ডাইভার্টেড হচ্ছেন? তো আমাদের দেশের সামনে কিন্তু আমরা সবাই চাইছি যে শান্তিপূর্ণভাবে একটা বিশ্বাসযোগ্য একটা নির্বাচন হোক। ওভারঅল ইকোনমিক অবস্থাটা কি? ওভারঅল ইকোনমিক অবস্থা এক কথাতেই আছে হচ্ছে ধুকে ধুকে আগাচ্ছে। এবং যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন না হবে, আইএমএফ অলরেডি বলে দিয়েছে নির্বাচিত সরকারের সাথে পরের শর্তগুলো নিয়ে ওরা আলাপ করবে এবং পরে যেখানে হচ্ছে একটা ট্রাঞ্চ অফ লোন ওরা নেগোশিয়েট করবে, পরে নির্বাচিত সরকারের সাথে বলবে। 2, ব্যাংকিং সেক্টরের ঝুঁকি আরও বেড়ে গেছে। আপনার যে এখানে ডিফল্ট লোন ওটা দ্বিগুণ হয়ে গেছে, 6.44 লাখ কোটি টাকা হচ্ছে এখন আপনার লোন ডিফল্টেড। আপনার ব্যাড লোন হচ্ছে 16.3%, যেটা 2000 সালের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট। ব্যাংকিং সেক্টর একটা ভঙ্গুর অবস্থায় আছে। আমাদের অর্থনীতির মধ্যে মূল্যস্ফীতি যেখানে আছে, গরিব এবং মধ্যবিত্তর এখানে হচ্ছে যে আয়ের তুলনায় ব্যয় অনেক বেড়ে গেছে। বাংলাদেশের এখন গরিব যে জনসংখ্যা তাদের মধ্যে 4 জনের মধ্যে 1 জন এখানে হচ্ছে যদি গরিব যদি মানুষ হয় তাকে ঢাকা শহরে পাওয়া যাবে। এবং এর মধ্যে হচ্ছে যে শহরে কিন্তু হচ্ছে দারিদ্রতার মাত্রা অনেক বেড়ে গেছে গ্রামের তুলনায়। এবং আমাদের 3 মাস ধরে ক্রমাগত আমাদের রপ্তানি কমে গেছে। তো আপনি যদি এখানে আপনি লক্ষ্য করছেন নিশ্চয়ই, এবং আপনার জানার কথা নিত্য পণ্যের দাম কিন্তু আকাশ ছোঁয়া, এখন কোনো মতোই কমে নেই। আমাদের নিত্যমতো আমরা সেই একই সিন্ডিকেট, আমরা যদি বলি সিন্ডিকেট তাহলে সিন্ডিকেট আছে এখনো, তবে সিন্ডিকেট সরানো যায় নাই। আপনি যে বলছেন যে ভারতের উপর যে আপনার এখানে ডিপেন্ডেন্স কমিয়ে দেবেন, কিন্তু 15 মাসের বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আমাদের ভারত থেকে আমদানি 2% বেশি বেড়ে গেছে। এবং হচ্ছে যে আপনি যে ভুটান থেকে যে আপনি আমদানি করবেন এখানে জ্বালানি, নেপাল থেকে করছেন, ওটাও তো ভারতের ট্রানজিট এগ্রিমেন্টের উপরে আপনার কন্টিনজেন্ট। এবং আবার সামনে কিন্তু ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আবার ট্যারিফ নেগোসিয়েশন কিন্তু প্রায় এখানে সাকসেসফুলি কনক্লুড হতে যাচ্ছে। আজকে রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র আর ভারত যদি আবার কাছাকাছি চলে আসে, যেটা আমি অনেক সময় বলছি হওয়ারই সম্ভাবনা, এবং চীনের সাথে ভারতে আবার অরুণাচল প্রদেশ নিয়ে আবার বিরোধ দেখা যাচ্ছে, তখন বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের যে এই পররাষ্ট্রনীতি কীভাবে পরিবর্তন হবে, এগুলো তো আমাদের সামনে চিন্তা করতে হবে। না আমরা আছি শুধু হানাহানি মারপিট করার জন্য। কবে আমরা একজন আরেকজনের সাথে আমরা শত্রুতা করে দেশের ক্ষতিটা থামিয়ে একভাবে কাজ করব, ওই দিনটা কবে আমরা দেখব? এটাই হচ্ছে আমার জিজ্ঞাসা। সেই দিন তো আমরা অপেক্ষায় আছি। লাস্ট হলো যে ইত্তেফাকের এই আপনার বক্তব্যের সঙ্গে মিলে যায়, আমদানি রপ্তানিতে ভাটা, আর জোয়ার হচ্ছে ঘুষ এবং বাণিজ্যে। যখন কোনো দায়বদ্ধতা নেই, যখন কোনো স্বচ্ছতা নেই, তখন কিন্তু মানুষ কিন্তু তখন এইরকম জিনিসই আমরা সামনে দেখতে পারবো। জি জি। তো এই আমি বলবো যে এই দুর্বিষহ একটা এখানে অর্থনৈতিক ও রাজনৈতিক এবং সামাজিক যে এই একটা চাপের মধ্যে আছি, এখান থেকে উত্তরণে একটাই পথ, একটা সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য একটা নির্বাচন। অনেক ধন্যবাদ প্রফেসর আম্পাসি, আপনার সাথে আবারও আলোচনা হবে ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।